Hello everyone. Welcome to today's session. আজকে ছোট্ট একটা ভিডিও, এটা হচ্ছে চেস্ট পেইনের উপরে। সো একটু ইন্ট্রোডাক্টরি কথা বলে নেই, যেটা হচ্ছে যে চেস্ট পেইনের উপরে এমআরসিএস এর এটা খুব কমন অ্যান্ড পপুলার একটা টপিক। চেস্ট পেইনের পেশেন্ট নিয়ে অনেক কোশ্চেন আসে। চেস্ট পেইনটা আসলে এমন একটা সিমটম যে এখান থেকে মেডিকেল ডায়াগনোসিসও হতে পারে, সার্জিক্যাল ডায়াগনোসিসও হতে পারে, ইভেন গাইনি অপসের সাথে রিলেটেড কমপ্লিকেশনসও হতে পারে। তো এটা আসলে যে কোনো ধরনের পরীক্ষা ফেস করতে গেলেই আমার মনে হয় যে চেস্ট পেইন ইজ কোয়াইট এ রিজনেবল টপিক টু রিড অ্যাবাউট। সো আজকে আমি যেটা করেছি যে কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে কমন যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমাদেরকে ফেস করতে হয়, এই জিনিসটার উপরে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি। এটা ফার্স্ট অফ অল যারা এমআরসিএস পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য তো হেল্পফুল হবেই, প্লাস যারা ইন্টার্ন আছে বা ফিফথ ইয়ার যারা ব্লক পোস্টিং ক্লিনিক্যাল প্লেসমেন্টে আছে তাদের জন্য আমার মনে হয় যে একটা চেস্ট পেইনের পেশেন্ট দেখলে ডিসাইড করা সুবিধা হবে যে পেশেন্টটার একটা ডায়াগনোসিস তৈরি করা বা কি ইনভেস্টিগেশন দিতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, এটার একটা ওভারঅল একটা ট্রিটমেন্ট আউটলাইন যেটাকে বলে। তো এটা খুবই শর্ট একটা প্রেজেন্টেশন, আমি জাস্ট দেখাই। So why is my patient having chest pain? This is today's topic. একটা চেস্ট পেইনের পেশেন্ট আসলে তার আমাদেরকে কোন প্রোটোকলে প্রসিড করতে হবে। সো ডিফারেন্সিয়ালস, এখানে আমি 8টা ডিফারেন্সিয়াল মোটামুটি নোট করেছি: অ্যাওরটিক ডিসেকশন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, বরহাভস সিনড্রোম, myocardial infarction, pulmonary embolism, perforated peptic ulcer, mitral stenosis, diffuse esophageal spasm. এর বাইরেও থাকতে পারে, বাট মোরলেস এই কেসগুলো আমাদেরকে সবচেয়ে বেশি এনকাউন্টার করতে হয়। সো আমরা এই ডিফারেন্সিয়াল গুলো কিভাবে এক্সক্লুড করতে পারি বা কিভাবে একটা ফাইনাল ডায়াগনোসিসে রিচ করতে পারি, আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট যাব। তো ফার্স্ট সবার আগে হচ্ছে অ্যাওরটিক ডিসেকশন। বেসিক্যালি এই 8টা টপিকের মধ্যে যদি আমি ক্যাটাগরাইজ করতে যাই, অ্যাওরটিক ডিসেকশন অ্যান্ড পালমোনারি এম্বোলিজম, এই দুইটা হচ্ছে সবচেয়ে কি বলবো ক্রিটিক্যাল কন্ডিশন, যেটা কিনা পেশেন্টের জন্য ফ্যাটাল হতে পারে। সো এই দুইটা ডায়াগনোসিস যদি আমরা অ্যাটলিস্ট কারেক্টলি সাসপেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী যদি আর্জেন্ট ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় যে উই ক্যান মেক আ ডিফারেন্স ইন ম্যানেজিং আ পেশেন্ট। সো অ্যাওরটিক ডিসেকশন বলছে কিনা এটা কিভাবে বোঝা যাবে? সো সিনারিওটা এমন ভাবে শুরু হবে যে say for your SHO on call or your registrar on call, and you encounter a patient in accident and emergency with aortic dissection তো বলবে না, with chest pain বলবে। এখন চেস্ট পেইনটা কিরকম চেস্ট পেইন বলছে এটার দিকে একটু ওরা কিছু টিপিক্যাল ওয়ার্ড ইউজ করে, যেমন অ্যাওরটিক ডিসেকশনের ক্ষেত্রে ইন্টারস্ক্যাপুলার পেইন, এই ওয়ার্ডটা ওরা ইউজ করে থাকে। So discrepancy in blood pressure taken in both hands, দুইটা হাতে যদি আমরা ব্লাড প্রেশার মেজার করি তাহলে দুটার মধ্যে একটু অসামঞ্জস্য দেখা যাবে। চেস্ট এক্সট্রা ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম, দিস ইজ লাইক মোস্ট টিপিক্যাল ফিচার অফ অ্যাওরটিক ডিসেকশন। এই কথাটা যদি কোশ্চেনে বলা থাকে যে চেস্ট এক্সরে করে দেখা যাচ্ছে যে মিডিয়াস্টিনামটা ওয়াইড, এরপর আর কোনো কথাই নাই, দ্যাট হ্যাজ টু বি অ্যাওরটিক ডিসেকশন অ্যাকচুয়ালি। সো এন্ড এটা হচ্ছে অ্যাওরটিক ডিসেকশন ইন প্রেগন্যান্সি, এটাতে আমরা পরে আসবো। আমরা একটু অ্যাওরটিক ডিসেকশনের এটা মোস্ট কমন হচ্ছে আফ্রো ক্যারিবিয়ান। সো সিনারিওতে এরকম বলে দিতে পারে যে একটা 60-year-old বা 55-year-old আফ্রো ক্যারিবিয়ান মেল উইথ ইন্টারস্ক্যাপুলার পেইন অথবা চেস্ট পেইন, যেটাই বলুক না কেন, পেইন নিয়ে আসছে। এখন চেস্ট এক্সরে করে দেখা গেছে যে ওয়াইডেনিং অফ মেডিয়াস্টিনাম আছে। সো আমি মোটামুটি একটা আউটলাইন আমার মাথায় একটা কাজ করবে, যেটা ইট ক্যান বি অ্যাওরটিক ডিসেকশন, রাইট? সো এটা মোস্ট কমনলি হয় হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে। আমরা অ্যাসেন্ডিং অ্যাওর্টার অ্যাওর্টার আউটলাইনটা যদি আমরা চিন্তা করি, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দেন আর্চ অফ দি অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং অ্যাওর্টা। সো আর্চ অফ দি অ্যাওর্টা থেকে আবার 3টা ব্রাঞ্চ যায়: ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, এন্ড দেন কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি এন্ড লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তো এটা মোস্টলি হয় হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে প্রক্সিমালি, আর লেস কমনলি ডিস্টাল টু সাবক্লাভিয়ান অ্যাওর্টাও হতে পারে।
তো এটার উপর বেসিস করে একটা ক্লাসিফিকেশন আছে, স্ট্যানফোর্ড ক্লাসিফিকেশন। স্ট্যানফোর্ড ক্লাসিফিকেশন নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনও আসতে পারে। সো টাইপ প্রক্সিমাল যদি অরিজিন হয় অ্যাওর্টিক ডিসেকশনের, সেক্ষেত্রে হচ্ছে স্ট্যানফোর্ড টাইপ এ, এন্ড এটা যদি ডিস্টাল টু লেফট সাবক্লাভিয়ান আর্টারি হয় তাহলে হচ্ছে স্ট্যানফোর্ড টাইপ বি। কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাফি। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট অনেক আনস্টেবল হলে তখন চেস্ট এক্সরেতে ওয়াইডেন মিডিয়াস্টিনাম দেখলেই তখন আমরা হয়তোবা সার্জিক্যাল প্রসিডিউরে অনেক সময় চলে যাওয়া যেতে পারে। তবে পেশেন্ট যদি স্টেবল হয় সেক্ষেত্রে আমরা একটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে দেখতে পারি। আর ট্রিটমেন্ট হচ্ছে মূলত টাইপ এ যদি হয় তাহলে সার্জিক্যালি, এন্ড টাইপ বি হলে অনেক সময় নন সার্জিক্যালি ম্যানেজ করা হয়। তো এইটার একটা মেইন ইয়ে হচ্ছে যে গাইনিওপসের দিক দিয়ে এটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সির একটা কমন কমপ্লিকেশন হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। বিশেষ করে যদি পেশেন্টের প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কি কি? হাইপারটেনশন, কনজেনিটাল হার্ট ডিজিজ অ্যান্ড মারফান সিনড্রোম। সো সিনারিওটা যদি এমন ভাবে বলা থাকে যে আমরা যখন এই টপিকগুলো পড়বো আমরা একটু মাথায় চিন্তা করতে চেষ্টা করব যে এটা দিয়ে কি ধরনের সিনারিও বানানো যায়। তো এটা কিন্তু মানে এভাবে করে পড়লে তখন সিনারিও গুলো বুঝতে সুবিধা হয়। তো একটা পেশেন্ট বলতে পারে যে একটা 35-year-old ফিমেল, 28 উইকস প্রেগনেন্ট, পেশেন্টটা আসছে একটা এবং তার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মারফান সিনড্রোমের হিস্ট্রি আছে, and she is presenting with chest pain. তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবার আগে মাথায় আসবে কি, যে ইট ক্যান বি অ্যাওর্টিক ডিসেকশন। আমাদেরকে সেই লাইনে চিন্তা করে ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে। সো সাডেন টিয়ারিং চেস্ট পেইন অ্যান্ড ট্রানজিয়েন্ট সিনকপ, এটা হচ্ছে একটা কমন সিমটম প্রেজেন্টিং ফিচার। পেশেন্ট মে বি কোল্ড, ক্ল্যামি, কারণ যেহেতু পেশেন্টটার অ্যাওর্টিক ডিসেকশন, ব্লিডিং, পেশেন্টটা শকে থাকতে পারে। অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার, এটা হচ্ছে আরেকটা খুব টিপিক্যাল একটা ফিচার। এটা এটা বলে দিবে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার পাওয়া যাচ্ছে অস্কালটেশনে। আর যদি রাইট করোনারি আর্টারি, যেটা বললাম যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে এটা মোস্ট কমনলি হয়। সো যদি রাইট করোনারি আর্টারি ইনভলভ হয় তাহলে পেশেন্ট ইনফিরিয়র এমআই নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো দিস ইজ অ্যানাদার থিং। তো সিনারিওটা এরকম হতে পারে যে একটা প্রেগনেন্ট ফিমেল, তার হাইপারটেনশনের হিস্ট্রি আছে, সে একটা সাডেন টিয়ারিং চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করেছে এবং অস্কালটেশনে তার অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার অ্যান্ড সাথে ইসিজিতে দেখা যাচ্ছে যে এসটি এলিভেশন ইন 2-3 এভিএফ। 2-3 এভিএফ এ এসটি এলিভেশনের মানে ইন্টারপ্রিটেশনটা কি এটাতে আমরা পরে যাব, আমরা এমআই এর উপরে একটা আলাদা স্লাইড আছে। তো টোটালি এখানে তাহলে বোঝা যাচ্ছে যে একটা প্রেগনেন্ট পেশেন্ট যার হাইপারটেনশনের হিস্ট্রি আছে, সে প্রেজেন্ট করছে অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার নিয়ে, এন্ড পেশেন্টের ইসিজিতে দেখা যাচ্ছে যে ইনফিরিয়র এমআই টাইপের চেঞ্জ। তাহলে কিন্তু এটা মোটামুটি অবভিয়াস যে দিস ইজ অ্যাওর্টিক ডিসেকশন। তো ম্যানেজমেন্ট আমরা যেটা নর্মাল ম্যানেজমেন্ট পড়লাম যে কখন আমরা সার্জিক্যালি আর কখন আমরা নন সার্জিক্যালি ম্যানেজ করব। আর প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই সার্জিক্যাল ম্যানেজমেন্টটা হবে হচ্ছে জেস্টেশনাল টাইম ফ্রেমের উপরে বেস করে। তো 28 উইকের কম যদি হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাওর্টিক রিপেয়ার করব ফিটাস ফিটাস কেপ্ট ইন ইউটেরো। আর যদি 28 থেকে 32 উইকস এর ভিতরে হয় তাহলে আমরা ফিটাল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আমরা কি করব। টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অর কিপিং দ্য প্রেগন্যান্সি উইল ডিপেন্ড আপন দ্যাট। এন্ড যদি 32 উইকস এর পরে হয়, যদি ফিটাসটা অলরেডি ভায়াবল হয়, সেক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন এন্ড অ্যাওর্টিক রিপেয়ার ইন দ্য সেম সার্জিক্যাল সেটিং। সো এটা হচ্ছে আমার ওভারঅল অ্যাওর্টিক ডিসেকশনের ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন আর ম্যানেজমেন্ট। তো তাহলে আমরা একটা পেশেন্ট যদি দেখি যে চেস্ট পেইন নিয়ে এরকম প্রেজেন্ট করছে, পেশেন্টের অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার আছে, পেশেন্টের চেস্ট এক্সরেতে আমি দেখছি যে ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাওর্টিক ডিসেকশন চিন্তা করতে হবে। পেশেন্ট যদি একটু স্টেবল থাকে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে কনফার্ম করতে পারি ডায়াগনোসিস। আর যদি আনস্টেবল থাকে সেই ক্ষেত্রে তো আমাদেরকে অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। আর প্রেগনেন্ট পেশেন্ট হলে তাহলে আমরা ফিটাল ভায়াবিলিটির উপরে বেস করে আমরা সার্জারি ডিসিশনটা নিব। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট। এরপরে যেহেতু আমি বললাম যে পালমোনারি এম্বোলিজমটা হচ্ছে ইম্পর্টেন্সের বা ক্রিটিক্যাল এর ক্ষেত্রে এটা সেকেন্ডে আসে, সো আমরা পালমোনারি এম্বোলিজমটা একটু দেখি। পালমোনারি এম্বোলিজমের ফিচারটা হবে হচ্ছে পেশেন্ট সাডেন অনসেট চেস্ট পেইন, হেমোপটাইসিস অ্যান্ড হাইপোক্সিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখন এখানে অনেকগুলো
ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নাম্বার 1 হচ্ছে পেশেন্টের হয়তো একটা আন্ডারলাইং ডিভিটির হিস্ট্রি আছে, বা পেশেন্টের হয়তো বা 5-7 দিন আগে একটা মেজর কোনো সার্জারি হয়েছে যেটার জন্য সে ইমমবিলাইজড ছিল। অ্যান্ড আরো অনেক ডিভিটির আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেটা প্রলং স্টেরয়েড ইউজ, প্রেগন্যান্সি, বা হচ্ছে ইমোবিলাইজেশন, হ্যাঁ এরকম আরো কিছু হিস্ট্রি রিস্ক ফ্যাক্টর আছে, সেটা আমরা থিওরিটিক্যালি পড়তে গেলে আমরা জানবো। তো যাই হোক, এই পেশেন্টটা এখন সাডেনলি চেস্ট পেইন, কাফ, হেমোপ্টাইসিস এরকম নিয়ে প্রেজেন্ট করছে, এন্ড পেশেন্টটা ডিস্যাচুরেটিং। তার স্যাচুরেশন হচ্ছে অক্সিজেন দেওয়ার পরও তার স্যাচুরেশনটা মেইনটেইন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে এটা সবার আগে আসতে হবে যে ইট ক্যান বি পালমোনারি এম্বোলিজম। সো সেই ক্ষেত্রে আমরা আর্জেন্টলি আমরা কি কি করে দেখতে পারি? ফার্স্ট অফ অল আমি ক্লিনিক্যালি তো দেখবই, যে ক্লিনিক্যালি পেশেন্টটা এরকম ডেটেরিওরেট করছে, ডিস্যাচুরেট করছে। একটা যদি আমরা এবিজি করি, এবিজিতে আমরা দেখতে পাবো যে পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করেছে। ইসিজি যদি একটা করি, তাহলে লিড 1-এ হচ্ছে এস ওয়েভ, লিড 3-তে হচ্ছে কিউ ওয়েভ, অ্যান্ড লিড 3-তে হচ্ছে টি ওয়েভ। এই ইয়েটা প্রেজেন্টেশনটা, এটা ক্লিনিক্যালি আসলে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের উপরে বেসিস করে এটা বোঝা যাবে। আর পরীক্ষার হলে হলে এটা অনেক সময় এটা সরাসরি দেওয়া থাকে যে S1Q3T3 ইসিজি চেঞ্জ দেখা যাচ্ছে। আর যদি পেশেন্ট স্টেবল হয়, সেক্ষেত্রে আমরা কনফার্ম করার জন্য ডায়াগনোসিসটা একটা সিটিপিএ করতে পারবো। সো এই হচ্ছে আমাদের আর্জেন্ট ইনভেস্টিগেশন করার মতো। এখন হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে করব। আবার নর্মাল ম্যানেজমেন্টে আমরা একটু আগে দেখি। যদি আমাদের ক্লিনিক্যাল সাসপিশনটা খুব হাই হয়, যেটা আমি বললাম যে পেশেন্টের চেস্ট পেইন হচ্ছে, পেশেন্টটা ডিস্যাচুরেট করছে, পেশেন্ট অনেকদিন বেড বাউন্ড ছিল, সাডেন কলাপস, লো স্যাচুরেশন, রেসপিরেটরি অ্যালকালোসিস, and ABG, respiratory alkalosis in ABG, 5-7 দিন হচ্ছে আগে তার একটা অপারেশনের হিস্ট্রি আছে, ডিভিটির হিস্ট্রি আছে। তো সবকিছু মিলে তখন কিন্তু এটার সাসপিশনটা কোয়াইট হাই যে ইট ক্যান বি পালমোনারি এম্বোলিজম। সেক্ষেত্রে আমরা আইভি বোলাস হেপারিন দিতে পারি। আরেকটা হচ্ছে ম্যাসিভ পি যদি আমরা সাসপেক্ট করি, আমরা অ্যালটিপ্লেস 50 মিলিগ্রাম বোলাস ডোজে দিতে পারি। তো আচ্ছা, আইভি হেপারিনটা আমরা বোলাস ডোজে দিলাম, এরপর হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে পারি। আমার সেই ক্ষেত্রে আয়নার দেখতে হবে ডেইলি। টার্গেট আয়নার হচ্ছে আমার 2 to 3। এটা যখন আয়নারটা আমার 2 to 3 এর মধ্যে আসবে, তখন হচ্ছে আমি হেপারিন স্টপ করে ওরাল অ্যান্টিকোয়াগুলেশনে যেতে পারবো। ওরাল অ্যান্টিকোয়াগুলেশন আমরা হচ্ছে ওয়ারফেরিন দিতে পারি। 3 to 6 মান্থস, এটা পেশেন্টের আসলে রিস্ক ফ্যাক্টর উপর ডিপেন্ড করে এটা ডিসাইড করা হয়। আর ম্যাসিভ পি এর ক্ষেত্রে তো একটা হচ্ছে থ্রম্বোলাইসিস উইথ অ্যালটিপ্লেস, যেটা আর্জেন্সি বেসিসে। এটা হচ্ছে যে মূলত যখন আমার কোনো এক্সপার্টিস অ্যাভেলেবল নাই, জাস্ট ওয়ার্ডে হয়তো বা আমি একটা জুনিয়র ডক্টর একা ফেস করছি পেশেন্টটা, সেই ক্ষেত্রে। আর যখন ফ্যাসিলিটিস বা এক্সপার্টিস আসবে, তখন আমরা আরো ইনভেসিভ অ্যাপ্রোচে যেতে পারবো। ইনভেসিভ অ্যাপ্রোচটা কি? থ্রম্বাস ফ্র্যাগমেন্টেশন অর আইভিসি ফিল্টার ইনসারশন। তো এই সিনারিওটার উপর বেসিস করে আসলে কয়েকটা ধাপে কোশ্চেনটা আসতে পারে, যে সাপোজ একটা পেশেন্ট 7th ডে পোস্ট অপ রাইট হেমিকোলেক্টমি, পেশেন্টটা সাডেনলি চেস্ট পেইন কমপ্লেন করছে, অ্যান্ড এবিজি করে তার একটা এবিজির একটা পিকচার দিয়ে দিবে, যেটা দেখলে দেখা যাবে যে রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যান্ড এরপরে পেশেন্ট বলবে স্যাচুরেশন মেইনটেইন হচ্ছে না হাই ফ্লো অক্সিজেন দেওয়ার পরেও। এরপরে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে যে কনফার্মেটরি ইনভেস্টিগেশনটা কি, সেক্ষেত্রে হচ্ছে আমার সিটিপিএ। তারপর বলতে পারে যে আমি আর্জেন্টলি আমি কি ম্যানেজমেন্ট করব, সেটার জন্য আমি অ্যালটিপ্লেস দিতে পারি, আইভি হেপারিন বোলাস ডোজে দিতে পারি। অপশন কিভাবে আছে এটার উপর বেসিস করে চুজ করতে হবে। আর বলতে পারি যেটা ডেফিনিটিভ বা ইনভেসিভ অ্যাপ্রোচ কি এটার জন্য, তখন সেই ক্ষেত্রে আইভিসি ফিল্টার ইনসারশন, থ্রম্বাস ফ্র্যাগমেন্টেশন। এখন হচ্ছে হোয়াট ইফ দ্য পেশেন্ট ইজ প্রেগন্যান্ট। So, pulmonary embolism is a leading cause of mortality in pregnancy. So, সেই ক্ষেত্রে আমার হচ্ছে হাফ ডোজ সিন্টিগ্রাফি। বেসিক্যালি এখানে প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে যেটা মোর অর লেস আমি বইয়ে দেখেছি, যে চেস্ট এক্সরেটা করা হয় ফার্স্টে। এটা হচ্ছে আমরা একটু রেডিয়েশন এক্সপোজারটা কম রাখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যদি পেশেন্টের নিউমোনিয়া বা আমরা অন্য কোনো কনসোলিডেশন বা কোনো চেস্ট ইনফেকশন যদি আমরা আগে এক্সক্লুড করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমার আর সিটি চেস্ট করে পেশেন্টটাকে আলাদাভাবে রেডিয়েশন এক্সপোজ করতে হলো না। তো আমি একটা চেস্ট এক্সরে করে ফার্স্টে দেখতে পারি। চেস্ট এক্সরে যদি নর্মাল হয়, তারপরে হচ্ছে হাফ ডোজ সিন্টিগ্রাফি বা সিটি চেস্ট। এটা ভ্যারি করতে পারে, আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটোকল ফলো করা হয়।
বাট থিওরিটিক্যালি এটা হচ্ছে চেস্ট এক্সরে, দেন হাফ ডোজ সিন্টিগ্রাফি, সিটি চেস্ট। আর ট্রিটমেন্টটা হবে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন থ্রু আউট প্রেগনেন্সি অ্যান্ড আনটিল 4 to 6 weeks after childbirth. And warfarin is contraindicated in pregnancy. এটা হচ্ছে যারা ইন্টার্ন বা নিউ ট্রেনি তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলে আমি মনে করি, যে তাদেরকে কিন্তু কোনোভাবেই ওয়ারফেরিন দেওয়া যাবে না, লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে তাদেরকে এটা ম্যানেজ করতে হবে। ওকে, সো আমরা তাহলে দুইটা পয়েন্ট দেখলাম অ্যাওরটিক ডিসেকশনে। তাহলে আমরা কি কি দেখলাম? একটা সাডেন সিভিয়ার চেস্ট পেইন থাকবে ইন্টারস্ক্যাপুলার রিজিয়নে, অ্যান্ড পেশেন্টের হচ্ছে শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, কোল্ড ক্ল্যামি স্কিন বা সিনকোপাল অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপরে হচ্ছে পেশেন্টের চেস্ট এক্সরে করলে ওয়াইডেন্ড মিডিয়াস্টিরাম থাকবে, সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে দেখলে এটা কনফার্ম করা যাবে ডায়াগনোসিসটা। অ্যান্ড স্ট্যানফোর্ড ক্লাসিফিকেশনে যদি প্রক্সিমাল হয়, যেটা হচ্ছে টাইপ এ, তাহলে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাব, আর যদি ডিস্টাল হয়, যেটা হচ্ছে টাইপ বি, তাহলে আমরা কনজারভেটিভলি ম্যানেজ করার চেষ্টা করব। আর যদি প্রেগনেন্ট হয় পেশেন্টটা, সেই ক্ষেত্রে আমরা ফিটাল ভায়াবিলিটির উপর ডিপেন্ড করে, যে 28 উইকস এর কম নাকি 28 to 32 নাকি 32 এর বেশি, এটার উপর বেসিস করে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে যাব। পালমোনারি এম্বোলিজমের একটা পেশেন্ট, তার আগের থেকে কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থেকে আমরা ক্লু পেতে পারি, অ্যান্ড তারপরে পেশেন্টটা সাডেন সিভিয়ার চেস্ট পেইন, ডিস্যাচুরেশন অ্যান্ড হচ্ছে হেমোপটাইসিস নিয়ে প্রেজেন্ট করবে, এবং পেশেন্টটার এবিজি করলে রেসপিরেটরি অ্যালকালোসিস পাওয়া যাবে। ইসিজিতে S1Q3T3 হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফর পালমোনারি এম্বোলিজম, অ্যান্ড সিটিপিএ করলে আমি ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা হচ্ছে অ্যালটিপ্লেজ দিয়ে হচ্ছে 50 মিলিগ্রাম বোলাস দিয়ে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি। এছাড়া আমরা আইভি হেপারিন বোলাস ডোজে দিতে পারি। এরপরে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন চালু করব, এবং তারপরে আস্তে আস্তে যখন আমার আয়নারটা 2 to 3 এর মধ্যে এসে যাবে, তখন হচ্ছে আমরা ওয়ারফেরিনে আস্তে আস্তে ব্রিজিং করতে পারি। অ্যান্ড আরো যদি ইনভেসিভ প্রসিডিউরে যেতে চাই, তাহলে থ্রম্বাস ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড আইভিসি ফিল্টার ইনসারশন ক্যান অলসো বি দ্য অপশন। এই দুটো গেল হচ্ছে মোটামুটি ক্রিটিক্যাল কজগুলোর মধ্যে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, একটা পেশেন্ট যদি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের জন্য চেস্ট পেইন হয়, সে তাহলে রেট্রোস্টার্নাল ডিসকমফোর্ট, এই কথাটা বলা থাকতে পারে কোয়েশ্চেনে। ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ রিগার্জিটেশন, ওরিনোফেজিয়া অর ডিসপেপসিয়া। পেশেন্টের মোটামুটি একটা মানে রিগার্জিটেশন, তার একটা লং স্ট্যান্ডিং হিস্ট্রি থাকতে পারে, যে তার অনেক দিন ধরেই তার সোয়ালোয়িং ডিফিকাল্টি আছে, তার হার্ট বার্নের হিস্ট্রি আছে, রিগার্জিটেশন, ফুড রিগার্জিটেশন হয়, তো এটা বোঝা যাবে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে ওবেসিটি, স্মোকিং, এক্সেস অ্যালকোহল কনজাম্পশন, এগুলো। আর এটা হচ্ছে পিপিআই থেরাপি দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। আর যেটা যদি অনেক সিভিয়ার হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউর, বাট মোরলেস আর কি আর্জেন্টলি এটাই। বয়েড হাফ সিনড্রোম, বয়েড হাফ সিনড্রোমটা হচ্ছে যে পেশেন্ট অনেক সময় দেখা যায় যে অ্যালকোহল, এক্সেস অ্যালকোহল কনজাম্পশনের পরে ভিগোরাস একটা ভমিটিং এর হিস্ট্রি থাকবে। এভাবেই বলে দিবে যে একটা 40-year-old ম্যান, সে প্রেজেন্ট করছে, তার আগের রাতে সে হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন করেছে প্রচুর, এরপরে সে ভিগোরাস একটা ভমিটিং এর হিস্ট্রি দিবে, এরপর থেকে সে বলবে যে আমার সিভিয়ার চেস্ট পেইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় আসবে যেটা স্পন্টেনিয়াস রাপচার অফ ইসোফেগাস হয় অনেক সময় ভিগোরাস ভমিটিং এর পরে। সো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা সিটি অ্যান্ড কন্ট্রাস্ট স্টাডি করতে পারি। ট্রিটমেন্টটা হবে এখানে টাইম ফ্রেমের উপর বেসিস করে, যে কতক্ষণ আগে থেকে এটা শুরু হয়েছে। 12 ঘন্টার ভিতরে যদি পেশেন্ট প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি রিপেয়ার করতে পারবো। 12 ঘন্টার পরে, 12 থেকে 24 ঘন্টার মধ্যে সাধারণত আমরা কন্ট্রোলড একটা ফিস্টুলা করে দেই ইসোফেগাস আর স্কিনের ভিতরে টি টিউব দিয়ে। আর যদি 24 ঘন্টার পরে হয়, এটা সাধারণত মেডিয়াস্টিনাইটিস নিয়ে প্রেজেন্ট করে, এবং এটা ইউজুয়ালি ফ্যাটাল। এই পেশেন্টগুলো সার্ভাইভাল চান্স খুবই কম। সো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স অ্যান্ড বয়ারহাফ সিনড্রোম, এই দুটো হচ্ছে আরো দুইটা ডিডি। অ্যান্ড দেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সো কখন আমরা সাসপেক্ট করব যে ইট ক্যান বি এ কেস অফ এমআই, অ্যান্ড আমরা কিভাবে ম্যানেজ করব? সাডেন অনসেট সেন্ট্রাল ক্রাশিং চেস্ট পেইন রেডিয়েটিং টু নেক, জ অ্যান্ড লেফট আর্ম, এটা আসলে আমরা সবাই জানি, এটা এমবিবিএস লেভেলের পড়া, এটা খুবই টিপিক্যাল একটা প্রেজেন্টেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য। ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি? আমরা কার্ডিয়াক এনজাইম দেখতে পারি, ট্রপোনিন দেখতে পারি, ইসিজি দেখতে পারি। তো ইসিজিতে আমরা দুই ধরনের, এসটি এলিভেটেড হতে পারে, আবার অনেক সময় নন এসটি এলিভেটেড এমআইও হয়। তো এসটি এলিভেশনের
ইয়েটা কোন কোন লিডে দেখা যাচ্ছে এটার উপর বেসিস করে আমরা আবার ক্লাসিফাই করতে পারি। V1 থেকে V5 লিডে যদি ইসিজি চেঞ্জ আমরা দেখতে পাই সেক্ষেত্রে এটা অ্যান্টেরিয়র এমআই, আর যদি লিড 2, 3 AVF এটাতে যদি আমরা ইসিজি চেঞ্জ দেখতে পাই সেক্ষেত্রে হচ্ছে এটা ইনফিরিয়র এমআই। ট্রিটমেন্টের ভিতরে আমরা ওরাল অ্যান্টিপ্লেটলেট এজেন্ট ইউজ করব, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল। এটা তো আমরা ফার্স্টে হচ্ছে 4টা অ্যাসপিরিন 4টা ক্লোপিডোগ্রেল হচ্ছে ইমিডিয়েটলি দেই, তারপরে মেইনটেনেন্স করি হচ্ছে 75 মিলিগ্রাম করে ওয়ান্স ডেইলি। আর ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে প্রাইমারি করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা থ্রম্বোলাইসিস। ওকে, জেনারেল সার্জারির একটা খুব কমন প্রেজেন্টেশন হচ্ছে পারফোরেটেড পেপটিক আলসার চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এখানকার চেস্ট পেইনটা হচ্ছে যে সাডেন অনসেট এপিগ্যাস্ট্রিক পেইন হবে, এন্ড এটা হচ্ছে ফলোড বাই জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন, আস্তে আস্তে পুরো পেটেই ব্যথা করবে। তার একটা গ্যাস্ট্রিক আলসারের হিস্ট্রি, সে অনেকদিন ধরেই বলবে যে অনেকদিন ধরে আমার অ্যাবডোমিনাল, ইভেন পেশেন্ট এটাও জানতে পারে যে আমার পেপটিক আলসার আগে থেকে আছে। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে আফটার ইটিং। ইরেক্ট চেস্ট এক্সরে করলে দেখতে পাবো যে স্মল অ্যামাউন্ট অফ এয়ার আন্ডার দ্য ডায়াফ্রাম। এটা যদি লার্জ অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আমার মাথায় আসবে যে এটা ইট ক্যান বি কোলোনিক পারফোরেশন। আচ্ছা, ট্রিটমেন্ট তো এটা মেইনলি সার্জিক্যাল, ল্যাপারোটমি এন্ড প্রসিড। স্মল ডিফেক্ট যদি হয় তাহলে সেটা এক্সারসাইজ করে ওমেন্টাল প্যাচ রিপেয়ার করে দেওয়া যায়, আর যদি লার্জ ডিফেক্ট হয় সেক্ষেত্রে উই মে অলসো নিড পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি। ওকে, আরেকটা ডায়াগনোসিস হচ্ছে ডিফিউজ ইসোফেজিয়াল স্প্যাজম। এটা হচ্ছে বেসিক্যালি আসলে ইসোফেজিয়াল মাসলগুলোর আনকন্ট্রোলড কন্ট্রাকশন হয়, অ্যান্ড নাট ক্র্যাকার ইসোফেগাস, এই শব্দটা অনেক সময় দেওয়া থাকে যে বেরিয়াম সলো করে নাট ক্র্যাকার ইসোফেগাস দেখা যাবে। সিমটম গুলো হচ্ছে ডিসফেজিয়া, রেট্রোস্টার্নাল ডিসকমফোর্ট এন্ড ডিসপেপসিয়া। এই জিনিসটা আসলে কি, এটা মানে খুব কমন কোনো ডায়াগনোসিস না। তো এইটার ক্ষেত্রে যেটা হবে যে 5টা অপশন যখন থাকবে, তো যখন খুবই ভেগ সাইন সিমটম, যে ওরা এমন ভাবে কিছু বলে দিবে না, জাস্ট হয়তো বলে দিল যে একটা 45-year-old একটা মেল, সে সাডেনলি এরকম চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, তার আর কোনো কিছুই নাই, মানে তার ব্লাডস নরমাল, তার কোনো ইমেজিং চেস্ট এক্সরে বা ইসিজি তে কিছু পাওয়া যাচ্ছে না, সিটি স্ক্যান ইভেন করা বা স্যাচুরেশন ট্যাচুরেশন সবকিছু নরমাল, তখন হয়তোবা এটা জাস্ট ওই বাকি 4টা কোনোটার সাথেই মিলানো যাচ্ছে না। বাকি 4টা হয়তোবা অপশন আছে এমআই, পালমোনারি এম্বলিজম, অ্যাওরটিক ডিসেকশন, তারপর হচ্ছে পারফোরেটেড পেপটিক আলসার। তো কোনো সিমটম না থাকলে তো বাকি 4টা তো আমি নিতে পারবো না, তখন আমি ডিফিউজ ইসোফেজিয়াল স্প্যাজম যদি থাকে, এটা বেসিক্যালি এক্সক্লুশন মেথডে এটা অ্যান্সার করতে হবে। এটার এমন কোনো মানে ক্যারেক্টারিস্টিক ফিচার নেই যেটা দিয়ে আমরা এটা বের করতে পারি। অ্যান্ড দেন মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিসটা হচ্ছে এটা মূলত প্রেগনেন্ট কোনো পেশেন্ট যার কিনা আগে থেকে রিউম্যাটিক হার্ট ডিজিজের একটা হিস্ট্রি আছে, সে যদি চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে তাহলে সবার আগে মাথায় আসতে হবে যে মাইট্রাল স্টেনোসিস হতে পারে, এবং এটা হচ্ছে ইমিগ্রেন্ট ওমেনদের ক্ষেত্রে বেশি, ব্রিটিশ ওমেনদের এটা কম হয়। এটা সাধারণত বাইরে থেকে যারা আসে তাদের এখানে কমন একটা প্রেজেন্টেশন, কমনলি অ্যাসোসিয়েটেড উইথ মর্টালিটি, এবং ট্রিটমেন্ট হচ্ছে ভালভ সার্জারি, বেলুন ভালভুলোপ্লাস্টি। এখানে হয়তো এটাই বলে দিবে যে একটা 32-year-old ইন্ডিয়ান ওম্যান বা একটা হয়তো আফ্রিকান ওম্যান, সে হচ্ছে এরকম 30 উইকস প্রেগনেন্ট, সে সাডেনলি এরকম চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে। তো এই হচ্ছে বলে দিতে পারে। তাহলে আমরা মোটামুটি 7-8টা ডিফারেন্সিয়াল দেখলাম। অ্যাওরটিক আমরা একটু রিক্যাপিচুলেট করি। অ্যাওরটিক ডিসেকশনের পেশেন্টের টিপিক্যাল ইন্টারস্ক্যাপুলার পেইন থাকবে, 2 হাতের ব্লাড প্রেশার 2 রকম হতে পারে, ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম থাকবে চেস্ট এক্সরেতে, এটা হচ্ছে আফ্রো ক্যারিবিয়ান মেলদের বেশি হয়। এটা অ্যাসেন্ডিং আউটাতে স্ট্যানফোর্ড ক্লাসিফিকেশন টাইপ এ টাইপ বি প্রক্সিমাল এবং ডিস্টাল অরিজিনের উপর বেসিস করে করা হয়। কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাফি, এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে টাইপ এ হলে সার্জিক্যাল, টাইপ বি হলে কনজারভেটিভ। প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে প্রিডিসপোজিং কিছু ফ্যাক্টর থাকবে, হাইপারটেনশন, কনজেনিটাল হার্ট ডিজিজ, মারফ্যান সিনড্রোম, এবং পেশেন্ট হচ্ছে শক নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যাওরটিক রিগার্জিটেশন মারমার খুব টিপিক্যাল একটা প্রেজেন্টেশন অ্যাওরটিক ডিসেকশনের পেশেন্টের ক্ষেত্রে, অ্যান্ড রাইট কর্নারি আর্টারি যদি ইনভলভ থাকে তাহলে ইনফিরিয়র এমআই নিয়েও প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টটা হবে হচ্ছে ফিটাল ভায়াবিলিটির উপরে ডিপেন্ড করে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স পেশেন্টের রিগার্জিটেশন, ওডিনোফেজিয়া, ডিসপেপসিয়ার হিস্ট্রি থাকবে, পেশেন্টের রেট্রোস্টার্নাল ডিসকমফোর্ট হবে, অ্যান্ড দেন
পেশেন্ট ওবেজ হতে পারে, স্মোকিং এর হিস্ট্রি থাকতে পারে, এক্সেস অ্যালকোহল কনজাম্পশনের হিস্ট্রি থাকতে পারে, এটা আমরা পিপিআই দিয়ে, ওরাল পিপিআই দিয়ে আমরা বা আইভি পিপিআই যদি খুব বেশি সিভিয়ার সিনড্রোম হয় আমরা কন্ট্রোল করতে পারি। বয়ারহাফ সিনড্রোম, যেটা স্পন্টেনিয়াস রাপচার অফ ইসোফেগাস ডিউ টু রিপিটেটিভ ভমিটিং অ্যান্ড ইট ক্যান হ্যাভ প্রেজেন্ট উইথ হিস্ট্রি অফ অ্যালকোহল কনজাম্পশন অ্যান্ড ভিগোরাস ভমিটিং। ইনভেস্টিগেশনের জন্য আমাদের সিটি অ্যান্ড কন্ট্রাস্ট স্টাডিজ করতে হবে। 12 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করলে আমরা প্রাইমারি রিপেয়ার করতে পারবো। 12 থেকে 24 ঘন্টার মধ্যে টি টিউব ফিস্টুলা করা যায়। আর 24 ঘন্টার পরে হলে এটা ইউজুয়ালি মেডিয়াস্টিনাইটিস ডেভেলপ করে যায়, সেক্ষেত্রে পেশেন্টের সার্ভাইভাল চান্স কম। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সাডেন অনসেট সেন্ট্রাল ক্রাশিং চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করবে। পেশেন্ট পেইন হচ্ছে নেক, জ এবং লেফট আর্মে রেডিয়েট করতে পারে। ট্রপোনিন, ইসিজি এগুলো করে দেখবো। ইসিজি চেঞ্জ যদি V1 থেকে V5 এ হয় সেক্ষেত্রে অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যান্ড যদি লিড 2, 3 AVF এ হয় তাহলে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর ট্রিটমেন্ট হবে হচ্ছে ওরাল অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, আর অথবা প্রাইমারি করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, থ্রম্বোলাইসিস। Perforated peptic ulcer patient, sudden onset epigastric pain followed by generalized abdominal pain, history of gastric ulcer থাকতে পারে। ইরেক্ট চেস্ট এক্সরে করলে এয়ার আন্ডার দ্য ডায়াফ্রাম পাওয়া যাবে। ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি ল্যাপারোটমি, স্মল ডিফেক্ট হলে এক্সিশন করে ওমেন্টাল প্যাচ রিপেয়ার করে দিতে পারবো। লার্জ ডিফেক্ট হলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করতে হবে। ওকে, পালমোনারি এম্বোলিজম হচ্ছে আরেকটা ক্রিটিক্যাল ডায়াগনোসিস, যেটা হচ্ছে সাডেন অনসেট চেস্ট পেইন, হেমোপটাইসিস, হাইপোক্সিয়া নিয়ে প্রেজেন্ট করবে। আন্ডারলাইং ডিভিটি থাকতে পারে। এবিজি তে রেসপিরেটরি অ্যালকালোসিস পাওয়া যাবে, ইসিজি চেঞ্জ পাওয়া যাবে, S1, Q3, T3। কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে সিটিপিএ। ম্যানেজমেন্ট হচ্ছে আইভি বোলাস হেপারিন দেওয়া যেতে পারে অথবা থ্রম্বোলাইসিস উইথ অ্যালটিপ্লেস দেওয়া যেতে পারে। এন্ড পেশেন্টের হচ্ছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে বেড বাউন্ড, কলাপস, লো স্যাচুরেশন, রেসপিরেটরি অ্যালকালোসিস, 5 or 7 ডে পোস্ট অপ, হিস্ট্রি অফ ডিভিটি। লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে আমরা ট্রিটমেন্টটা মেনটেন করতে পারি যতক্ষণ না টার্গেট আইএনআর 2 to 3 তে রিচ করি। সেটা এস্টাবলিশ হওয়ার পরে তখন আমরা হেপারিন স্টপ করে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন শুরু করতে পারবো ফর 3 to 6 মান্থস। আর যদি প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে ফার্স্টে আমরা চেস্ট এক্সরে করে কোনো আন্ডারলাইং লাং ইনফেকশন বা অন্য কোনো কজ আমরা এক্সক্লুড করতে পারি। আর হাফ এরপর হচ্ছে চেস্ট এক্সরে নর্মাল হলে হাফ ডোজ সিন্টিগ্রাফি, সিটি চেস্ট করব। লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে থ্রু আউট প্রেগনেন্সি অ্যান্ড 4 to 6 weeks আফটার চাইল্ড বার্থ। এর মধ্যে যদি কোনোটাই আমরা না খুঁজে পাই, মানে যে কয়টা আর কি ফিচার দিয়ে এক্সক্লুড করার মতো, সেই ক্ষেত্রে ডিফিউজ ইসোফেজিয়াল স্প্যাজম চিন্তা করতে হবে। এটা বেসিক্যালি জাস্ট ইসোফেজিয়াল মাসল কন্ট্রাকশনের জন্য একটা পেইন হয়। প্রেগনেন্ট পেশেন্টদের আরেকটা কমন কার্ডিয়াক কন্ডিশন হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। এটা ইমিগ্রেন্ট ওমেনদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কমনলি অ্যাসোসিয়েটেড উইথ মর্টালিটি। ট্রিটমেন্টের জন্য ভালভ সার্জারি বা বেলুন ভালভুলোপ্লাস্টি করা হয়। সো দ্যাটস ইট। আমার মনে হয় যে এরপরে যারা ইন্টার্ন বা যারা ট্রেনিং করছে তাদের চেস্ট পেইনের পেশেন্টের সাথে ডিল করতে সুবিধা হবে। অ্যান্ড প্রত্যেকটা টপিকই আসলে এমআরসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে এই টপিকটা নিয়ে একটু রিসার্চ করতে, অ্যানালাইসিস করতে, এবং সবচেয়ে যেটা বড় কথা, যখন চেস্ট পেইনের কোনো পেশেন্ট পাবেন এই লাইনে চিন্তা করে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেন তখনই আসলে এই পড়াটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। আরেকটা রিকোয়েস্ট, যদি এই লেসনটা হেল্পফুল মনে হয় সেই ক্ষেত্রে অবশ্যই যারা ওয়ার্ডে আপনাদের ইমিডিয়েট জুনিয়র যারা আছে 4-5 জনের একটা গ্রুপ করে এই জিনিসটা শেখাবেন। তাহলে মানে তারাও যাতে পরবর্তীতে একটা পেশেন্ট হ্যান্ডেল করার সময় এই জিনিসটা মাথায় রাখতে পারে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।